আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। শিলচর জেলা ক্রীড়া সংস্থার সুপার ডিভিশন কাম লিগ ফুটবল প্রতিযোগিতা ধীরে ধীরে জমে উঠছে। প্রতিযোগিতার প্রথম চারে প্রবেশ করতে জোর প্রয়াস চালিয়ে যাচ্ছে ইন্ডিয়া ক্লাব তারাপুর এসি, অরুণাচল এসএস এবং টাউন ক্লাব। অরুণাচল এসএস দলের কোচ কীর্তি সুরেন এ ব্যাপারে জানালেন। তো আমি অরুণাচলে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবছরের 24-25 যে সুপার লিগে। তো বর্তমানে আমাদের অরুণাচলের যে দলটা আছে এই দলটা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে খুবই একটা ভালো পজিশানে আছে, বা ছেলেরাও খুব ভালো প্রদর্শন করতেছে বা খেলাও ভালো কম্পিটিশান দিতেছে। তো এখন পর্যন্ত আমরা 4টা ম্যাচের মধ্যে আমরা 3টা ড্র হয়েছে এবং একটা আমরা অভিনব ক্লাবের সঙ্গে আমরা 2-0 জিতেছি। তো আজকেও আমাদের খুবই ভালো খেলেছে কিন্তু ছেলেরা, কিন্তু ইন্ডিয়া ক্লাবের বিরুদ্ধে কিন্তু ভাগ্যবশত আমরা 2-2 গোল নিয়ে এক পয়েন্ট নিয়ে আমরা সমতায় আমরা মাঠ ছাড়তে হইল। তো আশা আছে আমাদের যত দিন যাবে আমাদের যেগুলো টিম আছে আমরা অ্যাকচুয়ালি আমাদের প্লেয়ারদেরকে বা আমিও যে মানে টিমের সঙ্গে সময় পাই নাই যে এই মানে ওদেরকে প্রশিক্ষণ দেওয়ার বা টিমটা সেটিং করার মতো সময় পাই নাই। আমি 1 নম্বর ম্যাচ হওয়ার পরে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তখন থেকে আমি দায়িত্ব নিয়েছি এবং টিম ভালোভাবেই খেলছে। প্রথম ম্যাচটাও এভাবেই 2-2 গোল হয়ে ড্র হয়েছিল। এরপরে আমরা 1 গোল টাউন ক্লাবের সঙ্গে আমরা ড্র করলাম। এরপরে আমরা অভিনবর সঙ্গে 2-0 আমরা জিতলাম। আজকেও আমাদের ইন্ডিয়া ক্লাব এবং অরুণাচল এসএসের সঙ্গে আমরা 2-2 আমরা সমতায় আমরা এক পয়েন্ট ভাগ করতে হলো। তো আগামীতে আমি আশা করছি যত দিন যাবে আমাদের ছেলেরা খুব ভালো আছে। এখন আমাদের আগামী 8 তারিখে আমাদের অরুণাচলের সঙ্গে ম্যাচ আছে। তো আমি 8 তারিখ আমাদের অরুণাচল এবং তারাপুরের সঙ্গে ম্যাচ আছে। তো আশা করি সেদিন আমাদের টিমও ভালো খেলবে। আজকের যে অরুণাচল আপনাদের দল খেললো, এক সময় 2-0 গোলে এগিয়ে ছিল, কিন্তু পরবর্তীতে মাত্র 3 মিনিটের মধ্যে 2টি গোল হজম করতে হয়েছে। তার কারণ কি? তার কারণ প্লেয়ারদের কিছু বুঝাবুঝির অভাব ছিল। আর যেটা প্রথম গোলটা আমরা তো অনুভব করতে পারিনি, হয়তো 1-1 ড্রেসিংয়ের মধ্যে এটা কিন্তু পেনাল্টি হয়েছে। কিন্তু যাই হোক, রেফারি সেটা ডিসিশন দিয়েছে, আমাদেরকে মানতে বাধ্য হবে। কিন্তু আমি যতটুকু আমার যেটা সাসপেক্ট যেটা ছিল সেটাতে যেমন সেটা পেনাল্টি না দিলেও পারতো, কিন্তু যাই হোক সেখানে খুব উভয় দলই ভালো খেলেছে। এর মধ্যে এই পেনাল্টিটা হওয়ায় তাদের একটু হয়তো একটু প্রবলেম হয়েছে, যার দরুন এরপরে আবার 2 মিনিটের মধ্যে আর একটা গোল তারা হজম করতে হয়েছে। এরপরে আবার টিম দাঁড়িয়ে গেছে, আবার সুন্দরভাবেই খেলেছে। আমরা প্রচুর অ্যাটাক পেয়েছি। প্রথম হাফেও আমরা অ্যাটলিস্ট আমরা 3-4 গোল লিড আমরা হয়ে যেতে পারতো। সেকেন্ড হাফেও আমরা 3 থেকে 4 গোল লিড নিতে পারতাম, কিন্তু যাই হোক ভাগ্যবশত সেটা আমরা দেখলাম যে অনেক গোলের সুযোগ হাতছাড়া করেছে। কারণটা কি? কারণটা হয়তো তাদের একটু তালমিলের অভাব আছে। কারণ আজকে যেটা স্ট্রাইকার আমরা সেকেন্ড হাফে যে স্ট্রাইকার 3 নম্বরটা খেললো ও আজকেই এসেছে আর আজকেই ফার্স্ট খেলেছে। তো এখন হয়তো ওনার সঙ্গে অন্যর কোনো মানে তালমিল হয় নাই, সেই জন্য একটু হবে। তো আমি আশা করছি আগামী 8 তারিখে আজকের থেকে আরও ফার বেটার ম্যাচ আমরা লক্ষ্য করতে পারবো। দলে কোন কোন জায়গার খেলোয়াড়রা রয়েছে? মণিপুর থেকে আছে 2 জন প্লেয়ার আছে এবং আমাদের মিজোরামের এখন পর্যন্ত আমাদের 2 জন আছে এবং আমাদের আসামের মধ্যে আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট প্লেয়ার আছে। লোকাল প্লেয়ার আছে? লোকাল প্লেয়ার আছে। লোকাল প্লেয়ার কতজন খেলছে? লোকাল প্লেয়ার এমনি তো যেটা রুলস যেটা করা হয়েছে, লোকাল প্লেয়ার 4 জন খেলতে হবে এবং ইন্টার ডিস্ট্রিক্ট 4 জন খেলতে হবে এবং স্টেট খেলতে হবে 3 জন। তো এইভাবেই টিম আমাদের বনছে আর এইভাবেই আমরা টিম খেলা। কিন্তু অরুণাচল এসএস গতবারের ফাইনালিস্ট, রানার্স আপ, তো সেক্ষেত্রে এখন পর্যন্ত 4টির মধ্যে 3টিতে ড্র করতে হয়েছে। ভবিষ্যতে বা আগামীতে ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার এই অবস্থার সম্ভাবনা আছে কি?
এখন আমাদের যেটা টিমের উপরে যে ধারণা, আমাদের টিমটা আস্তে আস্তে উন্নতি করছে, কিন্তু মেইন হচ্ছে এখন তো আমাদের সুপার 4 থেকে আমাদের সিলেকশন হয়ে আমাদের যেটা লিগ আছে সুপার লিগ থেকে আমার সুপার 4-এ ঢুকতে হবে প্রথমে। তো আমরা আজকে 6 পয়েন্ট হয়েছে এবং নেক্সটে আমাদের যদি আমরা মাঠে আমরা জিত নিয়ে বার হইতাম তাহলে আমাদের 9 পয়েন্ট আমরা নিশ্চিত হয়ে যেতাম সুপার 4-এর জন্য, কিন্তু এখন পর্যন্ত আমরা 6 পয়েন্ট আছে। তো সম্ভবত আমাদের নেক্সট ম্যাচ আমাদেরকে ফাইটিং করে আমাদেরকে বার করতেই হবে। সুপার 4-এ যেতে হলে কত পয়েন্টের দরকার? এখন এখন অন্য টিমের উপরে নির্ধারণ করবে। তো মেন থিং হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর থাকলেই হবে। তো এখন পর্যন্ত আমরা 6 পয়েন্ট নিয়ে আছি। এখন পর্যন্ত আমরা আজকে এই অবধি আমরা 3 নম্বর পজিশনে সম্ভবত আছি। আমি পয়েন্ট টেবিলটা আমি ঠিক ফলো করি নাই, কারণ স্পোর্টিং একটু উপরে আছে, 7 পয়েন্টে আছে, আমরা 6 পয়েন্ট আছি এইরকম। এবং অভিনবও 6 পয়েন্ট, আমরা জয়েন্ট সেকেন্ডে এখন বর্তমানে আছি। তো এই যে বর্তমানে 4টা ম্যাচ খেলা হয়েছে, কি মনে করেন দলকে চ্যাম্পিয়ন করা সম্ভব হবে কি? চেষ্টা করব, ছেলেরাও আপ্রাণ চেষ্টা করছে, সেটা তো আমি ঈশ্বরের হাতেই তুলে ধরব। কেন আমরা মানুষ হিসাবে যতই করি না কেন, ঈশ্বর যদি সহযোগিতা না দেয় তাহলে আমরা কিছু করতে পারবো না, এটাই আমার বিশ্বাস যেটা। তো আমি আশা করি ছেলেরা ভালো খেলছে, আর আরও কয়েকটা দিন হলে আরও সুন্দর ভাবে আমাদের পরিবর্তন আগামীতে দেখা যাবে না। আশা করছি এই টিম নিয়ে আমরা সীমিত থাকবো, কারণ আর এখন তো আর ম্যাচও নেই। আমাদের একটা ম্যাচ আছে সুপার লিগ, এরপরে সুপার 4-এ আমাদের 3টাই ম্যাচ থাকবে। শক্তিশালী দল হিসেবে প্রতিদ্বন্দ্বী কোন দলকে মনে করছেন? এবছরের যে সুপার ডিভিশনের যে আমি যেটুকু দেখলাম, কোনোটাই কার থেকেও কম নেই, সবাই 19-20 19-20। তো কে কাকে মারতে পারছে, মানে কে কাকে মারবে সেটা বলা অসম্ভব। প্রতিটা ম্যাচকেই গুরুত্ব দিচ্ছেন? প্রতিটা ম্যাচকেই গুরুত্ব দিতে হবে আমাদের সুপার 4 বা চ্যাম্পিয়ন হতে গেলে। এখন আমরা তো চ্যাম্পিয়নের জন্য আমাদের নড়তে হলে আমাদের যেটা সুপার 4-এর উপরে আমাদের নজর বেশি দিতে হবে। আজকে কোনো ইনজুরি আছে? না, ইনজুরি তো নেই আজকে। তো আপনার যে ছক নিয়ে খেলার কথা ছিল সেটা কি বিফল হয়েছে, না কিছুটা পরিবর্তনের দরকার আছে? না, আমরা তো বর্তমানে আমাদের যে শিলচরের বা আমরা যে ইয়েতে আছি, আমরা 3-3-4-3-3-তেই আমরা খেলছি, আর সেই অনুসারেই আমরা এখন পর্যন্ত মাঠে এখন। কারণ অন্যান্য জায়গা থেকে এখন যদি আমরা প্ল্যান বদলাই, কারণ এইসব যদি আমরা প্ল্যান মাঠের মধ্যে যদি আমাদের ছক বদলাতে হয় তাহলে আমাদেরকে কিছুদিন প্র্যাকটিস করতে হবে, প্রায় 15 দিন হোক 20 দিন হোক আমরা লিগের আগে। কিন্তু এখন আমরা এইভাবে যদি প্র্যাকটিস করাতে যাই তাহলে হবে না। কেন প্রবলেম হতে হবে যে মাঠে খেলার সময়। সব মিলে বলা যায় আপনারা চ্যাম্পিয়ন বা ফাইনালে যাওয়ার জন্য আমরা সেই লক্ষ্যে আমরা তো আছি। এটা তো বলতে পারবো না যে চ্যাম্পিয়ন হব, কিন্তু সবাই প্রত্যেকেই তো সেটার জন্যই নড়তে প্রস্তুত থাকে, আর সবাই এটাই লক্ষ্য আমাদের। হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার ময়দানে অনুষ্ঠিত নকআউট ফুটবল চ্যাম্পিয়নশিপের খেলাগুলো নিয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ডিএসএর ফুটবল সচিব আফজল হোসেন বড়ভূঁইয়া বললেন, প্রথমে বলতে চাই নকআউট ফুটবল চ্যাম্পিয়নশিপ গত বছরও হয়েছে, কিন্তু এইবার জমজমাট হচ্ছে। এবার লিগে অংশগ্রহণ করেছিল আমাদের 16টা দল, কিন্তু নকআউটে 16টা দল আসেনি। যারা ফাইনালে বিজিত হয়েছিল তারা পার্টিসিপেট করেনি, আর আরো একটা দল পার্টিসিপেট করেনি। 14টা দলকে নিয়ে আমরা নকআউট ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু করেছিলাম। এখন প্রায় শেষ লগ্নে এসে পড়েছে। আজকে প্রথম সেমিফাইনাল হবে। প্রথম সেমিফাইনালে আজকে লালা টাউন ফুটবল একাডেমি খেলবে চন্দ্রপুর এফসি এর বিরুদ্ধে। এই দুইটা টিমেরই পিছনে অনেক কথা আছে, যেমন চন্দ্রপুর এফসি খেতাবের অন্যতম দাবিদার যে দল ছিল ব্লাডমাউথ অ্যাথলেটিক ক্লাব, তাদেরকে 1-0 গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করেছে। অপরদিকে লালা টাউন ফুটবল একাডেমির কথা বলতে গেলে তাহারা কোয়ার্টার ফাইনালে অল জারিবন স্পোর্টস অ্যাসোসিয়েশনের কাছে 6-1 গোলে নতি স্বীকার করে, কিন্তু অল জারিবন স্পোর্টস একাডেমির বিরুদ্ধে ওরা খেলা শেষ হওয়ার পরেই লিখিত অভিযোগ জানায় যে অল জারিবনের প্লেয়াররা, একজন প্লেয়ারের নাম উল্লেখ আমি করে দিচ্ছি, বাইলুদ খাসিয়া বলে একজন, উনি গত বছর খেলেছিলেন আলগাপুর এফসিতে। উনি বিনা ক্লিয়ারেন্সে রদবদল না করে এইবার অল জারিবনে
খেলছে। জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সাব কমিটি এ নিয়ে সন্ধ্যার পর না এর পরের দিন সকালবেলা একটা সভা করে দেখা গেছে যে অলজারিবনের টিকটিক ও বিনা ক্লিয়ারেন্সে বা বিনা দলবদল করে এবার নাম নথিভুক্ত করা হয়েছে অলজারিবনের পক্ষে। এজন্য অলজারিবনকে বিজয়ী ঘোষণা না করে বিজিত বলে বিবেচনা করে জেলা ক্রীড়া সংস্থা। তাই এবার প্রথম সেমিফাইনালে খেলতে যাচ্ছে কোয়ার্টার ফাইনালের পরাজিত দল যেটা লালা টাউন ফুটবল একাডেমি। অনেক দুঃখ হয় এই ধরনের কার্যকলাপ দেখে, যেমন ইনলিগেল ব্যাপার যেটা স্পোর্টসম্যান স্পিরিট দেখাতে পারলো না, তাই অনেক দুঃখ লাগে। ভালো খেলেছে ওরা অলজারিবন স্পোর্টস একাডেমি, কিন্তু ভালো খেলেও কোনো লাভ হলো না। আমি অল ইন্ডিয়া রেডিওর মাধ্যমে সকল খেলোয়াড়দেরকে আমি এই বার্তা দিতে চাইবো যে আগামীতে যাতে কোনো দল এইভাবে না করে। তো লিগে এ পর্যন্ত কতটি দল অংশ নিয়েছে? এটা লিগ নয়, নকআউট 14টা দল। হ্যাঁ, আমি বাকিদের কথা মোটামুটি ছেড়ে দিচ্ছি, খালি সেমিফাইনালে যে 4টি দল এসেছে ওদের অবস্থান সম্পর্কে অবগত করাচ্ছি আপনাদেরকে। আগামীকালকে হবে দ্বিতীয় সেমিফাইনাল। এতে মুনলাইট ক্লাব খেলবে। মুনলাইট ক্লাব দ্বিতীয় সেমিফাইনালে আসার আগে ইনসাফ ক্লাবকে কোয়ার্টার ফাইনালে 2-0 গোলে পরাজিত করে এসেছে। আর অপরদিকে স্পোর্টিং ইউনিয়ন ক্লাব 2025-26 সিনিয়র ডিভিশন লিগ কাম নকআউটের চ্যাম্পিয়ন দল স্পোর্টিং ইউনিয়ন, তাহারা বর্জপুর একাদশকে 6-1 গোলে পরাজিত করে সেমিফাইনালে এসেছিল। আজকে আর কালকে তো প্রথম আর দ্বিতীয় সেমিফাইনাল হবে। আর ফাইনাল কবে নাগাদ অনুষ্ঠিত হবে? ফাইনালটা হবে 9 তারিখ, 9 নভেম্বর। এবং ওই দিন আনুষ্ঠানিকভাবে শেষ হবে। হ্যাঁ, আনুষ্ঠানিক ফাইনাল প্রতিযোগিতার পর পুরস্কার বিতরণ সভা করে তারপরে শেষ করা হবে। পুরস্কার হিসাবে কি থাকছে? জেলা ক্রীড়া সংস্থা মোটামুটি আমরা চেষ্টা করছি 15,000 আর 10,000 টাকা দেওয়ার জন্য। চ্যাম্পিয়নদেরকে 15,000 আর রানার্স আপ যারা হবে তাদেরকে 10,000 টাকা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এছাড়া ম্যান অফ দ্য ম্যাচ বা অন্যান্য কিছু? হ্যাঁ, ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ তো থাকবেই, তৎসঙ্গে থাকবে হাই স্কোরার থাকবে, মানে সর্বোচ্চ গোলদাতা, আরো 1-2টা থাকতে পারে। তো বিশেষ কৃতিত্ব যেসব ফুটবলার দেখাচ্ছেন তাদেরকে শনাক্ত করা হচ্ছে নিশ্চয়? হ্যাঁ, বিভিন্ন দল থেকে আমরা শনাক্ত করে রেখে দিলাম। কেননা কিছুদিন পরেই আন্তঃজেলা যেগুলা খেলা হয় তাতে তো দল যাবেই, এর জন্য আমরা শনাক্ত করে রেখেছি। তো কিছু খেলোয়াড় বেরিয়ে এসেছেন এর মধ্যে? হ্যাঁ, 30-35 জন, সব দল থেকে মিলিয়ে 30-35 জনের নাম আমরা শনাক্ত করে রেখেছি। যখন ট্রায়াল ক্যাম্প হবে বা কোচিং ক্যাম্প হবে তাদেরকে আমরা ডাকবো, দেখে এনে এর মধ্য থেকে আমরা বের করার চেষ্টা করব প্রতিভাবান ফুটবলারদেরকে। তো খেলায় দর্শকদের উপস্থিতি কিরকম? দর্শক মোটামুটি ভালোই হচ্ছে। যেহেতু আমরা বরাক উপত্যকার সবাই জানে যে হাইলাকান্দিতে ফুটবল খেলা সব থেকে জনপ্রিয়, তাই দর্শকদের প্রতি তো আর আমার বলার কিছু নেই, কেননা সবাই জানে হাইলাকান্দিতে কেমন দর্শক হয়। তো আর জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা তো রয়েছেন? হ্যাঁ, সবাই একদম নিম্নবর্গ থেকে উচ্চ পদাধিকারী সবাই থাকেন। খেলা উপভোগ করেন, একে অপরের সাহায্য সহযোগিতায় সবসময় সাথে থাকেন। তো মাঠের অবস্থাও ভালো রয়েছে বর্তমানে তো ভালো। আমি বলবো কি বরাক উপত্যকার মধ্যে সবথেকে ভালো মাঠ বর্তমানে আমাদের, কেননা বর্ষার সিজনেও ক্রিকেট খেলা যায়। শ্রীভূমি জেলা দাবা সংস্থার উদ্যোগে শ্রীভূমি জেলা সদরের সরস্বতী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে জেলাভিত্তিক ক্লাসিক্যাল ওপেন দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় 1 ও 2 নভেম্বর। দুদিনব্যাপী দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা দাবা সংস্থার সভাপতি পঙ্কজ রায়চৌধুরী বলেন, সবাই
বুঝতে পারছো যে কিভাবে একজন নিজে থেকে ইন্টারেস্ট নিয়েছে, এবং তোমাদের প্রত্যেকের মধ্যে আমি বিশ্বাস করি সমান ট্যালেন্ট আছে, শুধু সেটাকে কাজে লাগাতে হবে। আজকে যেমন ধরো, আজকে আমার এখানে সামনে মেহেদি, একটু আগে আমি ওকে নিয়ে গিয়েছিলাম ব্যায়াম দেখাতে, ও আজকে সেভাবে হয়তো এক্সপেক্টেড লেভেল পারফর্ম করতে পারিনি, ওর মনটা খারাপ। তো আমি মেহেদিকে বলছিলাম হার জিত দুটোই কিন্তু খেলার অঙ্গ। রুদ্ররাজ, তুমি আজকে চ্যাম্পিয়ন হয়েছো, হয়তো নেক্সট টুর্নামেন্টে তুমি হয়তো এতটা ভালো নাও করতে পারো। একজন চ্যাম্পিয়ন তৈরি হয়ে কিন্তু কতটা জিতছে তার থেকে নয়, হারটাকে সে কত সহজভাবে নিতে পারছে এবং তার থেকে সে কি শিক্ষাটা নিচ্ছে, সেটা দিয়ে একজন চ্যাম্পিয়ন তৈরি হয়। এটা কিন্তু সবসময় মনে রাখবে। আজকে ভারত ভার্সাস সাউথ আফ্রিকার ওমেন্স ক্রিকেট টিম খেলা হচ্ছে, একটু আগে শুরু হয়েছে। লাস্ট ম্যাচ আমরা দেখেছি অনেকেই, জেমিমা রড্রিগেজ। জেমিমা, আমি পড়ছিলাম ওর বিষয়ে, একটা 22 বছর বয়সে মেয়ে, তোমাদের মতো, মানে অনেকের মতো, আমার ছেলে বয়সে। ও কিন্তু তার আগের ম্যাচগুলোতে কিন্তু দুটো ম্যাচে স্কোপ পেয়েছে, তারা কিন্তু স্কোপ পায়নি, দুটো ম্যাচেও কিন্তু খুব ভালো করতে পারেনি। তার আগেও ডিপ্রেশনে ছিল, অনেক ধরনের প্রবলেম ছিল, কিন্তু যখন প্রয়োজনের সময় সেঞ্চুরি করে ইন্ডিয়াকে জিতিয়ে দিল। তাই ট্যালেন্ট প্রত্যেকের মধ্যেই আছে, সেটাকে কাজে লাগাতে হবে। রুদ্ররাজ একটা এক্সাম্পল। আমরা হাজারো স্পোর্টসম্যানের কথা জানি যারা জীবনে অনেকবার হারিয়ে গেছে, হারিয়ে যেতে যেতে আবার চলে আসছে, নিজের জায়গায় চলে আসছে, হাল ছাড়েনি। ঋষভ পান্ত, এত বড় অ্যাক্সিডেন্ট, তোমরা সবাই ক্রিকেট দেখো, তাই ক্রিকেটের এক্সাম্পল বলছি। এত বড় অ্যাক্সিডেন্ট, বাঁচবে কিনা কেউ জানতো না, তারপরে সে আবার সেই নিজের জায়গাটা ফিরে পেয়েছে। আবার যে ধরে রাখতে পারে না সে হারিয়ে যায়। তাই একটা কথা খেয়াল রাখবে, আজকে রুদ্ররাজের এক্সাম্পল থেকে, কিছুদিন আগে আমরা একইভাবে মেহেদির পারফরমেন্স থেকে তোমরা সবাই উদ্বুদ্ধ হয়েছো। তাই আজকে এই জায়গা থেকে তোমরা বাচ্চারা, আজকে যারা এখানে 15-20 জন বাচ্চা আছো যারা খেলেছো, সবাই মিলে একটা প্রতিজ্ঞা নাও যে সামনে যে টুর্নামেন্টগুলো হবে সেগুলোতে আমরা ভালো করবো। আর গার্জিয়ানদের আমি একটা কথা বলছি, আজকে সোমা ম্যাডাম, যেটা আমি প্রত্যেকটা সময় চেষ্টা করি বলতে, আজকে উনি যখন গেছেন, জাহান সঙ্গে গেছে, জলপাইগুড়ি গেছেন, আমার মনে হয় না খুব বেশি খরচ হয়েছে, কারণ জাহান আমার ছেলেকেও নিয়ে গিয়েছিল, খরচ টরচ যা হয়তো ওই করেছে। আমি আজকে আমার মিসেসকে জিজ্ঞেস করি জাহানকে দিয়েছি কিনা, ও বলছে জাহান দিয়েছে। আমি যেটা শুনেছি, জাহান খুব সিস্টেমেটিক ওয়েতে খরচটা করেছে, খুব বেশি কিন্তু খরচ হয়নি। ইয়েস, রিজনেবল। এবং সেখানে একটা নতুন জায়গা বাচ্চাটা দেখলো, শুধু চেস খেলা নয়, চেস খেলার টুর্নামেন্টে গেলে আপনাদেরও একটু আউটিং হয়, সেই সাথে বাচ্চাটাও একটা নতুন জায়গা দেখলো। আমাদের এডুকেশন সিস্টেমে কিন্তু ট্রাভেলিং জিনিসটা নেই, কিন্তু ট্রাভেলিং, ওই বিভিন্ন জায়গায় বাচ্চাদের নিয়ে যাওয়া, এটাও কিন্তু এডুকেশনের জীবনে একটা বড় শিক্ষা। হ্যাঁ, এক্সকারশন। তাই আমি বলছি, সামনে মিজোরাম টুর্নামেন্ট আছে, আইজল টুর্নামেন্ট আছে। এখন আইজল আজকে কিন্তু সবথেকে বড় টুর্নামেন্ট, ওয়ান অফ দ্য বড় টুর্নামেন্ট, বিগেস্ট টুর্নামেন্ট নর্থ ইস্টের হয়। তো আইজল কিন্তু এখন ট্রেন আছে, আমি যতটুকু জানি 3-4 জন প্লেয়ার আমার এখান থেকে সিনিয়র প্লেয়াররা যাবেন। এবং চেসে এমন একটা ব্যাপার আছে আমাদের এই শ্রীভূমি ডিস্ট্রিক্টে, সেটা হচ্ছে যে সিনিয়র যে প্লেয়াররা যাবেন, জুনিয়ররা যদি জুনিয়রদের ওনারা সঙ্গে নিয়ে যেতে চান এবং সব দায়িত্ব নিয়ে যান। তাই গার্জিয়ান আপনারা যারা এখানে আছেন, বা যাদেরও, তোমাদের যারা মা বাবারা এখানে নেই, তোমরা কথা বলো যে সবাই মিলে একটা টিম করে, যে আইজল যে টুর্নামেন্ট ওটা ডিসেম্বরেই হবে, সবাই মিলে যাও। না খেললে কিন্তু রেটিং বাড়বে না। আর আরেকটা কথা বলি, যেটা জাহান খুব ঠিক কথা বলেছে, যে ওই মোবাইলে চেস খেলে রেটিং বাড়িয়ে ওখানে তোমার কত রেটিং হয়ে গেল, সেটা কিন্তু মিনিংলেস। এখানে অনেকের রেটিং হয়তো এখানে 2100-2200 করে নিতে পারো, কিন্তু এটা কিন্তু মিনিংলেস। অ্যাকচুয়ালি হচ্ছে ক্লাসিক্যাল চেসে তুমি অন দ্য ফিল্ড, তুমি যখন রুমের মধ্যে খেলছো, অপোনেন্টের সামনে উল্টো বসে খেলছো, তখন কি, যেমন আজকে প্রসেনজিৎ দা এবং মেহেদির খেলাটা আমি শুনছিলাম প্রসেনজিৎ দার কাছে, খেলাটা মেহেদি একমাত্র হেরেছে একটাই কারণে, সেটা হচ্ছে ও কিন্তু খুব ভালো খেলছিল, কারণ ও এক্সপিরিয়েন্স, প্রসেনজিৎ দার এক্সপিরিয়েন্সটা ওকে বাধ্য করেছে একটা ভুল করতে, ঠিক না মেহেদি? তাই এখানে অভিজ্ঞতা কিন্তু খুব দামি। অভিজ্ঞতা কিন্তু বয়স নয়, সে অভিজ্ঞতা হচ্ছে কতটা খেলছো, কতটা টুর্নামেন্ট খেলছো। তাই আজকে নেক্সট টুর্নামেন্টটা প্ল্যানিং করুন। আমরা সবাই হয়তো একটু পরে আমরা মিটিংয়ে বসছি, হয়তো এরকম ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট আমরা রেগুলার করার চেষ্টা করব। সামনে আমাদের একটা প্ল্যানিং আছে, আমরা রেটিং টুর্নামেন্টটা করব, তখন যাতে আমরা সবাইকে পাই। আজকে নেক্সট টুর্নামেন্ট, তারপর আগরতলা আছে, আগরতলা মনে হয় জানুয়ারিতে টুর্নামেন্ট আছে, সেখানেও সবাই খেলতে চান। আমার ছেলে চেস খেলছে, সবাই জানেন, ও কিন্তু অনেক জায়গায় গেছে, অনেক সময় আমি গেছি, অনেক সময় নিজেই গেছে, কাদের সঙ্গে গেছে, এবং আমরা অনেকটা মজার সময় কাটিয়েছি যখন আমরা একসাথে গেছি। তো সেটাকে অ্যাভেল করতে, তাই গার্জিয়ানদের একটা বিশেষ দায়িত্ব থাকছে আজকে বাচ্চাদেরকে চেস খেলার ব্যবস্থাটা করে দিতে। ওটা কিন্তু বাচ্চারা পারবে না। আজকে গার্জিয়ান স্যাক্রিফাইস না হলে কোনো বাচ্চা কিন্তু খেলাধুলা এগিয়ে যেতে পারে না। এটা কিন্তু মনে রাখবেন। অনেক সময় দূরে যাওয়া সম্ভব না হলেও আমাদের কাছাকাছি টুর্নামেন্টগুলো মিস দেবেন না। তো যা হোক,
রুদ্ররাজের কথা বলতে গিয়ে কথাগুলো এসে গেল। করিমগঞ্জ চেস অ্যাসোসিয়েশন চেষ্টা করে যাচ্ছে আমাদের একাডেমিটাকে যতটুকু সম্ভব সাপোর্ট দিয়ে একাডেমিটাকে আরও বেশি ফুল ফ্লেজেড করে নিতে। এখন আমি গার্জিয়ানদের একটা প্রশ্ন এখানে করতে চাই, আপনাদের কজনের বাচ্চা এখানে খেলছে জাস্ট একটু যদি আমায় বলেন, কারণ একটু পর আমি একটা মিটিংয়ে বসছি, এর জন্য জানতে চাইছি গার্জিয়ানরা কারা আছেন এখানে? 8-10 জন তো আছেন, ঠিক আছে। আপনারা একাডেমিতে কি চেঞ্জ চাইছেন বলুন তো, মানে কি যেভাবে ক্লাস হচ্ছে বা আপনাদের কিছু হলে আমার বলুন, কারণ আমি এজ এ প্রেসিডেন্ট আমারও এটা জানা দরকার। কি চেঞ্জ আপনারা, কি পরিবর্তন চাইছেন? কিছু ডেভেলপমেন্ট কিছু কি চাইছেন না আপনারা খুশি সবাই? টুর্নামেন্টগুলো আরো একটু র্যান্ডম হলে বোধহয় ভালো, আমি যেটা ফিল আচ্ছা, আর শেখানোর ব্যাপারটা নিয়ে আপনারা কি ভাবছেন? কোনো সাজেশন আপনি বলুন, আপনি তো সব থেকে পুরনো। জাহান স্যার যেভাবে করান ক্লাসগুলো, পাজল সলভিং, না টেকনিক্যাল ব্যাপারটা ওরা জানে, ওইটাতে আমি যাচ্ছি, ওইটা ওরা জানে, এটা আমি এটাতে ইন্টারফেয়ার করবো না। আমার মনে হয় একাডেমিতে আমাদের কিছু আরও ইকুইপমেন্টস, কিছু সুযোগ সুবিধা বাড়ালে ভালো হয়। যেমন একটা ইলেকট্রনিক্স বোর্ড বা এরকম যদি কিছু আমরা করতে পারি। এখন বোর্ড এনেছিল ম্যানুয়াল, সেই সঙ্গে হ্যাঙ্গিং বোর্ড শেখাচ্ছে, ম্যাগনেটিক বোর্ড যেটা। আমরা যদি এখানে আরও কিছু করতে পারি ইন ফিউচার, আমাদের কিছু প্ল্যানিং থাকবে ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট ইউজ করে যদি আমরা করতে পারি, তখন কিন্তু আপনাদের সাহায্য লাগবে, বুঝতেই পারছেন। তখন আমরা আপনাদের সাথে কথা বলবো। আর সব গার্জেনদের একটা কথা আমি বলছি, একাডেমিটা চালু থাকার জন্য সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আজকে এতগুলো বাচ্চা খেলছে একমাত্র কিন্তু একাডেমিটা চালু আছে দেখে। এবং একাডেমিটা চালু থাকার জন্য একটা ব্যাপার করতে হবে যে চেসকে আপনাদের কিন্তু অনেকটা ইম্পর্টেন্স দিতে হবে। যে সময়টা একাডেমিক টাইম, সেই সময়টা কিন্তু অন্য কিছু ব্যাপারে বাচ্চাকে এনগেজ করবেন না, সেটা একটু খেয়াল রাখবেন। আমরা অনেক সময় প্রায়োরিটি সেটিং, আমরা কোনটাকে প্রায়োরিটি দেবো। যেমন রুদ্ররাজের বিষয়ে আমি একটা কথা বলতে পারি, রুদ্ররাজ ক্লাস 8-এ উঠেছে, 9-10 মেট্রিক দেবে, পড়াশোনার চাপ থাকবে, কিন্তু তখন যাতে খেলাটা ছেড়ে না দেয় সেটা অনেকের ক্ষেত্রেই হয়েছে, সেটা আমার ছেলের ক্ষেত্রেও হয়েছে। ও একটা সময় পরে বলেছে আমি এখন আর খেলছি না, আমি তারপর খেলবো। এই জায়গাটা ভুল নিজেদের মধ্যে। রুদ্ররাজ বুঝতে পারছো আমার কথাটা? পড়াশোনাটাও চালিয়ে যাবে, কারণ জীবনে নিশ্চয়ই আমরা মধ্যবিত্ত ঘরের সবাই, আমরা পড়াশোনাটাকে ছাড়বো না, পড়াশোনাটা ভালো করে চালিয়ে যাবে, কিন্তু চেস খেলাটা যাতে কিছুটা প্র্যাকটিস করতে থাকো সেটা কিন্তু করতে থাকবে। আজকে যেমন ধরে নেন এক্সাম্পল, আমার বল্লের সিং কিন্তু একজন টিচার বাই প্রফেশন। ও কিন্তু শেষ সময় ম্যানেজ করে অনেকগুলো টুর্নামেন্ট খেলছে, এবং সেই সাথে ওর মেয়েকেও নিয়ে আসছে। কিছুদিন পর হয়তো বাবার মেয়ে একসাথে টুর্নামেন্ট খেলতে যাবে। তাই গার্জিয়ানের ইনভলভমেন্টটা সবথেকে, তাই একাডেমিতে আমরা আরও কিছু কিছু চেঞ্জ করার চেষ্টা করব। এবং কিছু কিছু চেঞ্জ করতে গেলে সবথেকে ইম্পর্টেন্ট কী জিনিস সেটা আপনারা সবাই জানেন, আমরা কখনোই একাডেমিতে আমরা খুব বেশি চার্জ করি না, আমরা মিনিমাম চার্জ নিয়ে করছি। তার মধ্যে অনেকেই ধরুন আমরা হয়তো অনেক সময় কি স্বরূপ কথাটা ঠিক, আমি গার্জিয়ানদের সাথে কথা বলছি, অনেক সময় আমাদের রেগুলার আমরা হয়তো নিচ্ছিও না, রিসিভও করছি না। তো সেটাকে আমরা একটু সিস্টেমেটিক করতে চেষ্টা করব, কারণ এটা না হলে আমরা একাডেমিটাকে চালিয়ে যাওয়া আমাদের জন্য অসুবিধা হয়ে যাবে। আর করিমগঞ্জ চেস আমাদের যে ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের যে একাডেমিটা আছে সেটাই একমাত্র একাডেমি যেখান থেকে বাচ্চারা বেরিয়ে আসছে আমাদের এই শ্রীভূমিতে। এটাকে আমাদের আরও ফুল প্রেজেন্ট করার জন্য আপনাদের সাথে আমাদের বসতে হবে। আর টুর্নামেন্ট ছাড়াও কখনও যদি এরকম কোনো কিছুতে আমি গার্জিয়ানদের ডাকি, আপনারা প্লিজ সেদিন একটু আসবেন। আমরা হয়তো টুর্নামেন্ট আছে বা ধরুন একাডেমি আছে, তখন আপনারা আসছেন, আমরা একাডেমির দিনেই ডাকবো যখন বাচ্চাদের নিয়ে আসছেন। আমরা হয়তো আপনাদের সাথে একটু আলাদাভাবে বসতে পারি আগামী বছরের প্রথম দিকে, কারণ আমারও নিজস্ব কিছু চিন্তাভাবনা আছে। এই একাডেমিটাকে এত দারুণ কাজ করছে, আরেকটু প্রফেশনাল করা যায় কি না, আরেকটু সিস্টেমেটিক করা যায় কিনা। কখনো এরকম হলে আমরা বাইরে থেকে ধরুন একজন কোচ নিয়ে এলাম 2 দিনের জন্য, ধরুন একজন বাইরের ভালো প্লেয়ার নিয়ে এলাম, ভালো কোচিং যে করছে, কিন্তু ওকে যখন আমরা নিয়ে আসবো ওর জন্য তো ওকে তো একটা সাম্মানিক দিতে হবে, এমনিতে তো আসবে না, আসা যাওয়ার খরচ আছে, থাকার খরচ আছে। তখন আমরা সবাই মিলে সেটাকে একটু ম্যানেজ করতে হবে, না হলে আমরা এটা করতে পারবো না। কারণ এগুলো আমরা কেন করব, এই বাচ্চাগুলো যাতে ভবিষ্যতে এখান থেকে রেটেড প্লেয়ার এবং গ্র্যান্ড মাস্টার তৈরি হয়ে আসে। ঠিক আছে, আশা করছি আপনারা সবাই অ্যাসোসিয়েশনের সাথে থাকবেন। আর অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে, সভাপতি হিসাবে একটা জিনিস আমি চাই, গার্জিয়ান ইনভলভমেন্ট উইথ অ্যাসোসিয়েশন। আমরা যখন আগামী টুর্নামেন্টগুলো করব, আপনাদের যখন ডাকবো, শুধু বাচ্চাদের খেলার সময়টুকু না, এমনিতেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন বিভিন্ন সিদ্ধান্ত, কারণ আপনারাই হচ্ছেন আমাদের ভরসা। কারণ যদি বাচ্চারাই না খেলে, যদি প্লেয়ারই না থাকে, সেই অ্যাসোসিয়েশন দিয়ে তো কিছু কাজ হবে না। তো এটুকু আমি বলছি, এটুকু প্রত্যাশা আপনাদের কাছে আমার থাকলো। আশা করছি আপনাদের কাছ থেকে যেরকম সহযোগিতা পাচ্ছি সেরকম সহযোগিতা পাবো। এখন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিকে। যারা আজকে পুরস্কার পেয়েছো বিভিন্ন ক্যাটাগরিতে, তোমাদের সবাইকে ধন্যবাদ। এই টুর্নামেন্ট আমরা রেগুলার করার চেষ্টা করবো, আমরা করছি হয়তো 4 মাস 6 মাস পরপর করছি, যেটা আপনি বলছিলেন, আমরা রেগুলার করার চেষ্টা করব। আর সবথেকে বড় কথা, যারা পুরস্কার পাওনি আজকে, তোমরাও কিন্তু এটা ভাববে না যে তোমরা আজকে পাওনি দেখে আগামী দিন পাবে না, এটা কিন্তু কখনোই ভাববে না।
তোমরা যে আজকে পার্টিসিপেট করেছো, যে অভিজ্ঞতাটি নিয়েছো, সেটাকে কাজে লাগাও। আগামী দিন তোমরা আরও অনেক বেশি উন্নতি করবে, অনেক বেশি পুরস্কার পাবে। এটুকু আমার শুভেচ্ছা, এটুকু আমার প্রত্যাশা তোমাদের সবার কাছে। শুধু একটাই বলছি, তোমাদের চেসটা খেলার জন্য সময় দিতে হবে, বাড়ি থেকে সময়টুকু দিতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, আনন্দে থাকবে। শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, সাক্ষাৎকার নিয়েছেন রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনায় হিতব্রত ভট্টাচার্য।